আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে ফার্স্ট বউ যে বাইরে কাজ করি। এমন একটা পণ্য যেটা বাংলাদেশে আছে পৃথিবীর আর কোথাও নেই। লন্ডন, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, বিভিন্ন দেশ, জার্মানি, এইসব জায়গাগুলোতে মানে সচরাচর যাচ্ছে। এইরকম একটা পণ্য আমাদের দেশে আছে, যেটা আসলে কদর আমাদের আরো অনেক বেশি করা উচিত। রোশনাই, উদ্যোক্তা বার্তার নিবেদন। রোশনাই দ্য পডকাস্ট। 13 বছর শিক্ষকতা পেশায়, সেই সাথে জামদানি রাজ্যের রাজকন্যা, কি করে হলেন? থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। তার আগে আমি একটা কথা বলতে চাই, আসলে জামদানি রাজ্যে আমি সেনাপতি। রাজকন্যা, রাজা, রানী সবাই হচ্ছে আমার ক্রেতারা, যাদেরকে আমি সবসময় বলি যে জামদানি রাজ্যের রানী। শুরুটা হয়েছিল করোনাকালীন সময়তে, যখন শিক্ষা এবং বাংলাদেশের প্রতিটা জিনিস বন্ধ হয়ে গেছিল। আমরা একদমই স্থবির হয়ে পড়েছিলাম, ঘরে কাজ ছিল না, মোটামুটি স্যালারি অফ ছিল। আর সবসময় মনে একটা মানে আগ্রহ ছিল যে আমি আসলে এমন কিছু করব যেটা দিয়ে আমি বিশ্বকে মানে ছুতে পারি, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও যেতে পারি। তো এই আগ্রহটা থেকে, আর যখন ফ্রি ছিলাম করোনাকালীন সময়, তখন এই সব কিছু মিলিয়ে আমার মনে হলো, যেহেতু আমি নারায়ণগঞ্জের, আমি জামদানি নিয়েই কাজ করতে পারি এবং জামদানি দিয়ে বিশ্বকে ছুতে পারি। মানে আপনার ক্ষেত্রে করোনাটা অভিশাপ না আশীর্বাদ? সব সময় বলি যে করোনা আমার জন্য আশীর্বাদ নিয়ে এসেছিল। কলকাতার মেলা কেমন হলো? বাংলাদেশের জামদানির চাহিদা সেখানে কি রকম? কলকাতায় আমি মেলা করছি 2023 থেকে, 2023-এর সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত 6টা করা হয়ে গেছে। তো প্রত্যেকটাই এত বেশি ভালো ছিল। তো আমি একটা ঘটনাও শেয়ার করতে পারি। এমনও হয়েছে যে স্টলটা খোলার আগে কাস্টমার লাইন ধরে দাঁড়িয়ে আছে। মানে জামদানির প্রতি, বাংলাদেশি জামদানির প্রতি কলকাতার মানুষের এত আগ্রহ, এত ভালোবাসা, মানে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই তাদের এত ভালোবাসা দেখে। এবং তারা জামদানিকে ছুতে পেরে, জামদানি দেখতে পেরে, নিতে পেরে, ও মানে সে আমার কাস্টমার হয়ে আমাকেই থ্যাংক ইউ জানাচ্ছে এবং বারবার বলছে যে আসলে তুমি না হলে আমি হয়তো বাংলাদেশের এই জামদানিটা পেতাম না। মাঝে মাঝে কিছু স্ক্রিনশটও শেয়ার করি আমি অনেকের সাথে, তারা খুব আবেগের সাথেই বলে যে বাংলাদেশের শাড়ি আজ আমার হাতে। মানে এটা আমাকে খুব বেশি আনন্দ দেয়। আপনার ফেসবুকে দেখেছি, মানে আপনি আপডেটগুলো দেখেছি, হ্যাপেনিং, তাই না? ইয়েস। আচ্ছা আপু, একজন উদ্যোক্তা হওয়া কি অনেক কঠিন নাকি ভীষণ সহজ? নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবো যে ভীষণ সহজ, আর যখন কাজগুলো করি তখন খুব বেশি কঠিন মনে হয়। কঠিন মনে হয় কিছু কিছু জিনিস, যেমন আমি একজন গর্বিত নারী এক্সপোর্টার, হয়তো এটাও জেনে থাকবেন যে আমি জামদানি এক্সপোর্ট করছি। তো এটা আমার জন্য খুব কঠিন একটা ধাপ ছিল, কারণ এক্সপোর্ট করা মানে আমি এক্সপোর্ট করব বললাম, কিছু শাড়ি কিনলাম, কিছু শাড়ি প্যাক করলাম, পাঠিয়ে দিলাম, এরকম ছিল না। কারণ এক্সপোর্টার হিসাবে আমার ফ্যামিলিতে কেউ ছিল না। প্রতিটা কাজ, প্রতিটা কাগজ, প্রতিটা সার্টিফিকেট, প্রত্যেকটা জায়গা আমি নিজে করেছি। কারো কাছ থেকে কোনো রকমের সাহায্য পাওয়ার মতো কোনো কিছু আমার কাছে আসলে ছিল না। ইয়ারসি থেকে শুরু করে ভ্যাট, টিন, প্রত্যেকটা জিনিস, ইপিবিতে যাওয়া, সাফটা সার্টিফিকেট, যেসব নাম আমি কখনো শুনিইনি, সেই জিনিসগুলো, সাফটা সার্টিফিকেট, কান্ট্রি অফ অরিজিন, যেটা হচ্ছে আমি টেক্সটাইল থেকে নিয়েছি, বাংলাদেশ তাঁত বোর্ড। তো চেয়ারম্যান স্যার আমাকে কান্ট্রি অফ অরিজিন দেবার আগে, মানে আমার ফাইলটা সাইন করার আগে বললো যে কে নিতে এসেছে তাকে ডাকো। আচ্ছা। তো আমি যখন গেলাম, প্রথমে হয়তো উনি ভেবেছিল যে আমি হয়তো কিছু জানিই না। উনি আমাকে জামদানি নিয়ে 6টা প্রশ্ন করেছিল। আচ্ছা। 6টা প্রশ্নের উত্তর পাওয়ার পর সে বলল যে আমি আপনার সাথে আপনার তাঁত দেখতে যাব। তো এটাও ছিল আমার জন্য বিশাল অ্যাচিভমেন্ট। যখন কাজগুলো করছিলাম আপু, তখন আমার খুব কষ্ট মনে হচ্ছিল যে এত সময় লাগছে। আমি একটা মহিলা মানুষ, প্রতিদিন কারওয়ান বাজার আসছি, বিভিন্ন অফিস দৌড়াদৌড়ি করছি। ফার্স্ট তো ব্যাংক সাপোর্ট দিচ্ছিল না। তো প্রথমত নারী উদ্যোক্তা, তারপরে তো আমার এক্সপোর্টের কোয়ান্টিটি ছিল খুব একটা বেশি নয় শুরুতে।
$4-5 হাজার ব্যাংক আসলে এত কম কোয়ান্টিটি এক্সপোর্টার তারা সাপোর্ট দিচ্ছিল না। তো তারপর আমি আরেকটা ব্যাংকের থেকে যথেষ্ট সাহায্য পাই, এবং এই যে জিনিসগুলো আচ্ছা। করার পর এখন যে আমি স্মুথলি এক্সপোর্ট করছি, এখন মনে হচ্ছে খুব সহজ। আপনার শুরুটা কঠিন হলেও মানে আপনি সাহসের সাথে এগিয়ে গেছেন, এবং আলহামদুলিল্লাহ। মানে অনেকে মনে করে যে একটা উদ্যোগের জন্য প্রথমেই অনেক অর্থ প্রয়োজন, তাহলে আপনার কথাই মনে হচ্ছে সেটা না, প্রবল ইচ্ছাটাই যথেষ্ট। একদমই তাই। শুধুমাত্র অর্থ হলেই আমি কিছু টাকা দিয়ে যে সফল হতে পারবো ব্যাপারটা তাই না। ব্যাপারটা হচ্ছে আপনাকে প্রচুর ইচ্ছে শক্তি থাকতে হবে, আপনার ধৈর্য থাকতে হবে, সেই সাথে হচ্ছে আপনার নিজের প্রতি নিজের আস্থা থাকতে হবে, আমি পারবো, এই ব্যাপারটা নিজের মধ্যে রাখতে হবে। মানে আমি পারবো, এটাই মনে হয় আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে। অনেক অনেক। আমি সবসময় বলি যে আসলে পারবো, সব কিছুতে সফল হচ্ছি বা হয়েছি তা কিন্তু নয়। প্রচুর পরিমাণে হোঁচট খেয়েছি, বারবার পড়ে গিয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। এখন মনে হচ্ছে যে এই যে অনেকবার পড়ার কারণে এখন আমি বুঝে ফেলেছি যে আসলে আর কোথায় পড়ার চান্স আছে, তার আগে আমি নিজেকে সতর্ক করে নিতে পারছি। যাক, তাহলে আপনার ক্ষেত্রে মানে ওই পড়ে যাওয়াটা মানে থেমে যাওয়া না, নতুন করে হচ্ছে ঘুরে আবার দাঁড়ানো। ঘুরে দাঁড়ানো। আপনার উদ্যোগের নাম জামদানি রাজ্য, এমন একটা সুন্দর স্লোগান আপনার ব্যবসার জন্য কিভাবে ঠিক করলেন? আমার এই রাজ্যটা সম্পূর্ণ জামদানি দিয়ে মানে ঘেরা। তো আমি সবসময় ভেবেছি এই জিনিসটা, যে আমার যদি একটা বাড়ি থাকতো সেটা তো আমার বাড়ি। তো এই যে আমার রাজ্যটা, এই রাজ্যটা শুধুমাত্র জামদানি প্রেমী বা জামদানি যারা ভালোবাসে তাদের সবাইকে নিয়ে ঘেরা থাকবে, একটা আলাদা অন্যরকম জগৎ থাকবে। আর সেই জগৎ থেকে আসলে রাজ্য চিন্তাটা করা আমার। চমৎকার চমৎকার নাম। বাংলাদেশের নারী উদ্যোক্তারা কেমন করছেন? আজ উদ্যোগ কথাটি, উদ্যোক্তা শব্দটি অনেক অনেক শক্তিশালী। উদ্যোক্তারা কতটা শক্তিশালী বলে আপনি মনে করেন? আমি অনেক বেশি প্রাউড ফিল করি সবসময় উদ্যোক্তা পরিচয় দিতে। আমার ফেসবুক প্রোফাইলে কেউ যদি ঢুকে থাকে দেখে থাকবে যে আমি কিন্তু আপনার একজন ফ্যান। এন্টারপ্রেনার্স লেখা আছে। জামদানি নিয়ে বলতে, জামদানি নিয়ে লিখতে খুব পছন্দ করি। কেউ প্রশ্ন করলে আমি উত্তর দিতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে আমার স্বাচ্ছন্দ্য বোধ করাটা, এটাই মনে হয় শক্তি। বাংলাদেশের নারী উদ্যোক্তারা যে অনেকটা এগিয়ে আছে সেটা আসলে আর মানে বলার অপেক্ষা রাখে না। এখন আমাদের অন্য কিছু ভাবতে হচ্ছে না, মানে চাকরি দিয়েই যে আমাকে ক্যারিয়ার গড়তে হবে ব্যাপারটা কিন্তু একেবারেই তা নয়। আর আমি এটা প্রমাণ করতে চেয়েছি যে শুধু চাকরি করলেই আমি ভালো কিছু করতে পারবো ব্যাপারটা তা নয়। আমি নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো যেখানে আমাকে লোকে চিনবে। হ্যাঁ আপু, মানে একদম ইনডিডিয়াস। মানে আপনি মানে জব করছেন, সেটার সাথে সাথে বিজনেস করছেন, সেটার সাথে আপনার প্রবল দেশপ্রেম, মানে দেশের একটা পণ্যকে আপনি ইন্টারন্যাশনালি নিয়ে যাচ্ছেন এবং সবাই আপনার মাধ্যমে বাংলাদেশের জামদানি চিনছে। মানে কেমন লাগছে? আমি কিন্তু চাইলেই শুধুমাত্র কুরিয়ারের মাধ্যমে আমার শাড়িগুলো পাঠাতে পারি যে কোনো দেশে। আমি সেটা না করে এক্সপোর্ট করেছি, কারণ আমার মূল লক্ষ্য ছিল যে বাংলাদেশে আমি ডলার আনবো। আমার এই জিনিসটা ছিল দেশপ্রেম থেকে, যে আমার দেশে আমি ডলার আনবো। আমি কোনো ইলিগেল কাজ করব না। আমি একটা শাড়ির দামও মানে আন্ডার রেট ধরে নিই, যতটুকু ছিল, যা ট্যাক্স দিতে হয়, যা করতে হয়, আমি সব কিছু করেছি। খুব প্রাউডলি এই কাজগুলো করেছি বলে আজকে আমি এখানে বলতেও পারছি যে আমার প্রত্যেকটা কাগজপত্র, প্রত্যেকটা কিছুতে সব জেনুইন কিছু ছিল। শুধুমাত্র এটা ভালোবাসা দেশের প্রতি থেকে। এই যে আজ দেশ ছাড়িয়ে অনেক দেশে আপনার জামদানি পৌঁছে গেছে, জামদানির রাজ্য নিয়ে উদ্যোক্তা দিলারা আক্তার, জামদানির একজন রাজকন্যা, আপনার অনুভূতিটা কীরকম? অনেক বেশি ভালো লাগে কাজ করে। বাংলাদেশে তো অনেক মানুষ আমাকে চেনে, আর আমার প্রোফাইলটা ঢুকলেই মানুষ বোঝে যে আমি আসলে জামদানি নিয়ে কাজ করি। সেই সাথে ইন্ডিয়াতে কম করে হলেও আমার 2 থেকে 3 হাজার লোক আছে যারা আমাকে চিনে, নিয়মিত আমার কাছ থেকে কেনাকাটা করছে, একজন আরেকজনকে সাজেস্ট করছে, হ্যাঁ ওর শাড়িটা নাও, ওর কাছ থেকে নাও, ও খুব ভালো, ও জেনুইন সেলার। এই জিনিসগুলো আমাকে খুব আনন্দ দেয়, আর এটাই মনে হচ্ছে যে আমার প্রাপ্তি। কোন কোন দেশে আপনি জামদানি দিয়েছেন? ইউএসএ, ইন্ডিয়াতে তো সচরাচর হ্যাঁ, যায়, একদম ইন্ডিয়াতে তো বাংলাদেশের মতো। যাচ্ছে। ইউএসএ তেও সচরাচর যায়, এটাও আমার খুব কমন একটা জায়গা। আচ্ছা। রিসেন্টলি ফেবোনা কনভেনশন হলো যে 38তম, সেখানে একটা ছোট্ট স্টল ছিল, সেই স্টলটা আমার পক্ষ থেকে গিয়েছিল ওখানে আমার জামদানি, এবং আলহামদুলিল্লাহ। যতগুলো গিয়েছিল সব শেষ সেখানে। তো সেটাও যাক। একটা আমার একটা বড় প্রাপ্তি। লন্ডন, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড,
বিভিন্ন দেশে জার্মানি এইসব জায়গাগুলোতে মানে সচরাচর যাচ্ছে। ইউএসএ তে অনেক বেশি যায়, ইউএসএ তে খুব জামদানি প্রেমী অনেক আছে, শুধুমাত্র বাংলাদেশি নয়, ওখানে ইন্ডিয়ান আছে, আচ্ছা ব্রাজিলেও গিয়েছে। আচ্ছা, মানে দেশের বাইরে শুধু বাঙালিরা না, ওখানকার লোকালাইটরাও জামদানি কিনছে। জি, নিচ্ছে। চমৎকার চমৎকার। নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পেছনে পরিবারের ভূমিকা কতটা? সেক্ষেত্রে কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি আপনার জীবনে? পরিবারের ভূমিকা অবশ্যই অনেক বেশি। পরিবারের সাপোর্ট ছাড়া অন্তত নারীরা কিছু করতে পারবে না, এটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি। কেউ যদি বলে যে না আমি একা করেছি, ব্যাপারটা কেমন যেন হয়ে যায়। তো আমার সাপোর্ট আমার ফুল ফ্যামিলি। প্রথমেই তো আমার হাজব্যান্ড, A to Z প্রত্যেকটা কাজ সে করছে। এখন যেহেতু আমার কাজ অনেক বেশি হয়ে গেছে, এখন তো আমরা দুজনেও করতে পারছি না, এই অ্যামাউন্টের একটা কাজ আমাদের হয়ে গেছে। প্রত্যেকটা হিসেব রাখা, ডিল করা, প্রত্যেকটা জিনিসের কত পিস শাড়ি ঢুকলো, কত পিস বের হলো, এক্সপোর্টের জন্য কি কি যাচ্ছে, কি প্যাকিং হবে, প্যাকিংটা সে নিজ হাতে করে। সে কখনোই অন্যকে ট্রাস্ট করতে পারে না প্যাকিং এর জন্য, যে না বেস্ট প্যাকিংটা ও মনে করে যে ও নিজেই করতে পারবে। এছাড়া আমার মা মা একদম শুরুতে, একদম প্রথমে যখন আমি মাত্র 12টা শাড়ি দিয়ে শুরু করেছিলাম, 12টা শাড়ি, তো 12টা শাড়ি সেল হচ্ছে না, খুব টেনশনে পড়ে গেছি যে তখন মাত্র 1200 টাকার শাড়ি, 1200 টাকার শাড়ি আমি সেল করা শুরু করলাম। আর ভাবতাম যে আমার কাছ থেকে 1200 টাকার শাড়ি কে কিনবে, কেউ তো কিনবে না, আমার কাছ থেকে কেন কিনবে। তো তখন মা একটা কথা বলছিল যে শাড়ি কি ভাত খেতে চাচ্ছে? তো আমি বললাম না, তো তোলে এত টেনশন করার কি হলো, হবে, সেল হবে। এই যে মার সাপোর্টটা শুধুমাত্র এই দিকে না, ফিনান্সিয়ালিও অনেক সাপোর্ট করে। যখন আমার অনেক বড় বড় অর্ডার আসে তখন তো অনেক টাকার প্রয়োজন হয়, তো মাকে ফোন করার সাথে সাথে সে টাকা পয়সা নিয়ে হাজির। মানে সে এই ব্যাপারটাকে খুব, মানে সে খুব পরিচয়ও দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে যে আমার মেয়ে তো বিজনেস করে। তো এটা তার কাছেও বিশাল গর্বের ব্যাপার। আপনি তো সফলতার কথাগুলো শুনলাম, পরিবারের সাপোর্ট, মানে আসলে যে বেটার হাফ যেরকম সাপোর্ট করে ভাইয়ের কাছ থেকে আপনি সেই সাপোর্টটা পাচ্ছেন। ইনফ্যাক্ট আজকের পডকাস্টেও ভাই আপনাকে নিয়ে এসেছে। মানে এটা আসলেই খুব, মানে খুব চমৎকার একটা ব্যাপার। তো এটার বাইরেও মানে বাধার কিছু সম্মুখীন হতে হয় মনে হয় এই কাজগুলোতে। মানে বাধার সম্মুখীন হয়েছেন কোন কোন স্টেজে গিয়ে? ফার্স্ট আপু লাইফ করা নিয়ে। আচ্ছা আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে ফার্স্ট বউ যে বাইরে কাজ করি, বাইরে চাকরি আচ্ছা। করি এবং বিজনেস করি, এটা বিশাল ব্যাপার। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে কোনো ছেলেও এখন পর্যন্ত বিজনেস করে না, সবাই গভর্নমেন্ট জব করছে। আচ্ছা আর কোনো ছেলের বউ কোনো কাজই, মানে কোনো চাকরিও করছে না। তো সেখানে আমি চাকরি করছি, দু একটা টিউশনসও করছি, সাথে আবার আমি বিজনেস করছি। তো ফার্স্ট যে প্রবলেমটা শুরু হলো সেটা হচ্ছে লাইভ করা নিয়ে, লাইভ ভিডিও। আমি তো লাইভ আচ্ছা। করি, আমার পেজে লাইভ করি, এটা নিয়ে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে বলতে আমার শ্বশুর শাশুড়ির না, তাছাড়া যে আমাদের রিলেটিভস গুলো হয় তাদের অনেক প্রবলেম যে লাইভ তো ভালো মানুষ করে না। তো ওনাদের এটা ধারণা যে যেই মানে মেয়েরা লাইভ করে এরা আসলে কেউ ভালো না, এরা সবাই আচ্ছা। মানে খারাপ মানুষ, খারাপ মেয়ে। তো একে একে বোঝানোর ট্রাই করেছি, দু একজন বুঝেছে, দু একজন আর এই পুরো জীবনেও বুঝবে না, ওটা ছেড়ে Let it be. দিয়েছি। Let it be like হ্যাঁ, this. ওটা ছেড়ে দিয়েছি। যে এই যে ব্যাপারটা, বোঝানোর যে ব্যাপারটা ছিল, তারা কিন্তু তখনই বুঝেছে যখন দেখেছে আসলে আমি কিছু করতে পেরেছি। মানে আপনার চমৎকার দক্ষতার সাথে আপনি এত কিছু মেনটেন করছেন, এটা আমার জানাই ছিল না যে আপনি টিউশনও করছেন এর বাইরে। মানে আপনি একটা জব করছেন, বিজনেস করছেন, মানে গ্লোবালি বিজনেস করছেন, সেই সাথে আপনি টিউশন করছেন, শ্বশুরবাড়ি মেনটেন করছেন, আবার মানে রিলেটিভসরা যারা কটাক্ষ করে তাদের সাথেও হাসি মুখে কথা বলে আপ্যায়ন করা, মানে চমৎকার ক্ষমতা আপু আপনার। অনেকে বলছেন হারিয়ে যাচ্ছে তাঁত, হারিয়ে যাচ্ছে তাঁতি, তাঁতিরা যোগ্য ও ন্যায্য মজুরি পাচ্ছেন না। জামদানিতে তাঁত ও তাঁতিদের অবস্থা কেমন? এই পেশায় তাঁতিরা কেমন আছে? কর্মীরা যারা আছেন তাদের পেশা আজ কতটা সুরক্ষিত বলে আপনি মনে করেন? এখনো সুরক্ষিত বলা যাচ্ছে না, আমি পেছন থেকেই বলছি, এখনো সুরক্ষিত বলা যাচ্ছে না। যদি সুরক্ষিত করতে চাই তাহলে জামদানি নিয়ে আমাদেরকে আরো অনেক ভাবতে হবে, অনেক এগিয়ে যেতে হবে। এক জায়গায় থাকা যাবে না, একই স্থানে বসে থাকা যাবে না। যেমন একটা জিনিস এখন দেখবেন, জামদানি কিন্তু আগে একই ডিজাইন হতো, তো একটা মানুষ একই ডিজাইনের শাড়ি কয়টা কিনবে? 10টা, 20টা, এর বেশি কিনবে না। না, এতগুলো তো কালার শেডই নাই, কিনবে না। তো কিনবে না। আমাদের
আমি একা নয়, আমার মতো আরো এরকম অনেক উদ্যোক্তা আছে যারা নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করা শুরু করলাম, একটু ফিউশন আনার চেষ্টা করলাম, একটু নতুনত্ব আনার চেষ্টা করলাম যাতে মানুষের মনে এটা ধরে। তো এই যে কাজগুলো, এগুলোতে কিন্তু আমাদের কাস্টমার সংখ্যা বাড়ছে এবং আরো বাড়বে যদি আমরা এরকম করে যাই, যদি থেমে না যাই। আরেকটা কথা যেটা আপু, তাঁতিরা ন্যায্য মজুরি পাচ্ছে না, এখানে আমার একটু কথা আছে। আমার মনে হচ্ছে যে প্লিজ পাচ্ছে। আপু, এটা মানে আপনারও তো হ্যাঁ, আমারও বলার আছে। যদি কেউ বলে যে তাঁতিরা ন্যায্য মজুরি পাচ্ছে না, এই জিনিসটা আগে ছিল। আচ্ছা। 2020-এর আগে তাঁতিরা ন্যায্য মজুরি আচ্ছা। পেত না, কারণ তখন জামদানির কোনো চাহিদা তেমন ছিল না যেমন এখন আছে। তখন যদি 5টা সেল হতো, এখন 500 সেল হচ্ছে। জামদানি কিন্তু এখন এমন এক মানে মানুষের আবেগ হয়ে দাঁড়িয়েছে, নারীর আবেগ। হ্যাঁ, নারীর আবেগ ভালোবাসা অপর নাম জামদানি। হ্যাঁ, এবং শুধু নারীর না, আমি দেখছি অনেক ভাইয়ারা আছে তারা তাদের প্রিয়জনকে গিফট দিতে, সারপ্রাইজ দিতে জামদানি নিচ্ছে। তার মানে ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা মানুষের মাথায় ঢুকে গেছে যে জামদানি পেলে নারী খুশি। এই ব্যাপারটা ঢুকে গেছে যে কাউকে যদি খুশি করতে হয়, জামদানি দিয়ে খুশি করতে হবে। এই ব্যাপারগুলোর জন্য কিন্তু চাহিদা বাড়ছে। আগে সে একটা শাড়ি তৈরি করতো সারা মাসে, এখন সে 2টা-3টা করছে। তো যদি আগে সে 500 মজুরি পেত, এখন সে 1500 মজুরি পাচ্ছে। তো আমার মনে হচ্ছে না আসলে ওরা খারাপ আছে, আমার মনে হচ্ছে যে ভালো আছে। ইনশাল্লাহ আরো ভালো থাকবে। আর আমরা যারা কাজ করছি, একদম রুট লেভেলে নেমে কাজ করছি সরাসরি তাঁতিদের সাথে, আমাদের কিন্তু তাদের প্রতি একটা সফট কর্নার আছে। অবশ্যই, মানে ওই তাঁত, হ্যাঁ, ভাই বোনের সম্পর্ক, একদম ভাই বোনের সম্পর্ক ওদের সাথে। ওরা আমাকে আফা বলে ডাকে, এটা আমি খুব ভালো, আমার খুব পছন্দ। আমি ওদের ভাই বলে ডাকি। আমি 2-1 জন ম্যাডাম বলতো, আমি বলতাম যে ম্যাডাম শুনতে আমার কাছে ভালো লাগে না, এই ব্যাপারটা আমার কাছে একেবারেই ভালো লাগে না, আমাকে ম্যাডাম কেন বলবে, আফাটাই সুন্দর। তাদের সাথে আমার এমন সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, ঈদে উপহার দেয়া নেয়া, যেটা আমি দেই শুধু সেটা না, তারাও আমাকে উপহার দেয়। মানে এটা তো চমৎকার একটা প্রাপ্তি। হ্যাঁ, তারা আমার জন্য, কেউ একজন ওড়না করেছে নিজের হাতে, কেউ একজন শাড়ি করেছে, সেগুলো গিফট আমার জন্য। মানে এটা কিন্তু একটা বিশাল প্রাপ্তি। শুধু মানে আমার জন্য না, আমার হাজবেন্ডের জন্য ওরা মানে এক্সক্লুসিভ পাঞ্জাবি করছে ডিজাইন করে, এবং ওরা তো বলছে যে ভাইয়া হচ্ছে জামদানির পাঞ্জাবির সবচেয়ে বড় মডেল। নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর পাড়ে এই অঞ্চলের আবহাওয়া জামদানির জন্য সেরা, এটা কতটা সত্যি? এটা 100% সত্য। এই আর্দ্রতা ছাড়া সুতোটা বসবে না এবং শাড়ি হবে না, এটাই সত্য। যদি তাই না হতো তাহলে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে জামদানি বুনন হতো এবং এর বুনন আরো বেশি হতো, তার মানে সরবরাহ আরো বেশি হতো। একটা শাড়ির জন্য বসে থাকতে হয় না। আপনি খেয়াল করে দেখবেন, একটা শাড়ি, যেমন আমরা তাঁতের শাড়ি, টাঙ্গাইল শাড়ি বলি, একটার পর একটা শাড়ি, একই শাড়ি আপনি একসাথে এক দোকান থেকে 10টা-15টা নিতে পারছেন। জামদানি কখনো এক দোকানে একই ডিজাইনে 10টা-15টা নিতে পারবেন না। না, এই জন্যই আসলে জামদানি মানে একটা খানদানি ব্যাপার আছে। হ্যাঁ, একদম। আর এই শিল্পকে ক্লাস্টার হিসেবে ঘোষণা করা উচিত কিনা, সেই বিষয়ে আপনার কি মতামত? আমি মনে করি অবশ্যই উচিত, কারণ এমন একটা পণ্য যেটা বাংলাদেশে আছে, পৃথিবীর আর কোথাও নেই, এবং এটা পৃথিবীর মোটামুটি প্রত্যেকটা মানুষের চাহিদা, এটার প্রতি একটা ভালো লাগা। একটা জিনিস হচ্ছে আমি পণ্য কিনবো, আমার প্রয়োজন, আরেকটা জিনিস হচ্ছে আমি এটাকে নেব, ভালোবেসে নেব। জামদানি যে নিচ্ছে সে কিন্তু ভালোবেসে নিচ্ছে, তার মানে সে কিন্তু, এই যে জামদানি, এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র পণ্যের মধ্যে সীমাবদ্ধ না, এটা অনেক মানুষের আবেগের মধ্যে সীমাবদ্ধ। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, আমার এক ব্রিটিশের সাথে কথা হয়েছে, উনি বাঙালি শুনে আমার সাথে কথা বলতে আসছে যে তার ওয়াইফ জামদানি শাড়ি চায়, জামদানি কোথায় পাওয়া যায়। তখন আমি আপু আপনার লোকেশনটা জানতাম না, নাহলে আমি ইন্ডিয়াতে শেয়ার করে দিতে পারতাম। এবং শুধুমাত্র বাঙালিই নয়, কেরালা, তারপর তামিলনাড়ু, রাজস্থান, এই রাজ্যগুলো, এরা কিন্তু বাঙালি নয় না, এরাও কিন্তু জামদানি নিচ্ছে। কেরালার যে ভদ্রলোক, ওনার সাথে আমার পরিচয়টা হয়েছিল এসএমই মেলায়। আমি এসএমই মেলায় স্টল দিয়েছিলাম। তো উনি তো বাংলা বোঝে না, তো উনি যে ভাষা বলে সেটা আমি বুঝি না, আমি ভালো হিন্দিও বুঝি না। তো ওনার সাথে উনি যখন আমার স্টলে এসেছিল, উনি জানে না ওটা জামদানি শাড়ি, কিন্তু ওনার ওয়াইফ ওনাকে বলেছে জামদানি শাড়ি বাংলাদেশ থেকে নিয়ে যেতে। তো উনি এসে আমার কাছে সাহায্য মানে উনি ইংলিশে জিজ্ঞেস করছিল যে জামদানি শাড়ি কোথায় পাবো, আমাকেই জিজ্ঞেস করছিল। তারপর ওনার ওয়াইফকে উনি ভিডিও কলে যখন দেখালো, সে তো মহা খুশি যে এইটাই হচ্ছে বাংলাদেশের জামদানি। তো এই যে জিনিসটা শুধু বাঙালি না, প্রত্যেকটা নারীর
জামদানির প্রতি একটা অন্যরকম টান আছে। আর বাংলাদেশ মানে জামদানি, এটাও সত্য। একদম, শিল্পের যে কোনো ভাষা হয় না, মানে তিনি ভাষার মাধ্যমে কমিউনিকেট করতে পারছে না, কিন্তু শিল্পের মাধ্যমে উনি কানেক্ট। এবং সে আমার কাছ থেকে ডলার দিয়ে শাড়ি কিনে নিয়ে গেছে, তার কাছে বাংলা টাকা ছিল না, সে ডলার দিয়ে শাড়ি কিনে নিয়ে গেছে। ওটা তাদের লাইফের ফার্স্ট জামদানি, তারা শুনেছে যে বাংলাদেশে জামদানি হয়। তো এটাই কিন্তু বিশাল একটা প্রাপ্তি। একদম একদম, মানে এটা একদম মানে বিশাল একটা অর্জন। জামদানি আমাদের আসলে মাথায় করে রাখা উচিত, এত ভালো একটা জিনিস আমাদের দেশের। আর মানে আল্লাহর একটা রহমত আমি বলতে পারি যে এইরকম একটা পণ্য আমাদের দেশে আছে, যেটা আসলে কদর আমাদের আরো অনেক বেশি করা উচিত, যেটা আমরা করছি না। আর আপনারা যারা গ্লোবালি এটাকে কানেক্ট করতেছেন তাদের উপরে স্যালিউট, মানে আপনারাই তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, জামদানি Thank you. রিপ্রেজেন্ট করছেন। শুরু থেকেই আপনার উদ্যোগের প্রসার করার জন্য আপনি আর কি কি পদক্ষেপ নিয়েছেন, মানে এই যে একটা উদ্যোগ সেটাকে প্রসার করার জন্য আপনি আর কি কি পদক্ষেপ নিয়েছেন? আমি প্রথমে কিছুই জানতাম না। 2020 হলেও আমি ফেসবুকে ওরকম অ্যাক্টিভ ছিলাম না, যে ফেসবুকে মানে ওই যে জব টিউশনস ওগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। ফেসবুকটাকে কাজে লাগিয়ে যে ভালো কিছু করা যেতে পারে, ফেসবুকে ফ্রি বিজনেস করা যেতে পারে, এই আইডিয়াগুলো আমার মানে একেবারেই ছিল না। ইভেন আমি তখন অনলাইন তেমন কেনাকাটাও করতাম না, অভ্যস্তই ছিলাম না। 2020 করোনাকালীন সময় থেকে অনলাইন নিজেও কেনাকাটা শুরু করলাম, নিজেও এটা মানে ইনভলভ হওয়া শুরু করলাম। আমি প্রথম বিভিন্ন গ্রুপে সময় দিতাম, ফেসবুক গ্রুপগুলোতে। আচ্ছা, খুব ভালো লেখার চেষ্টা করতাম, কিন্তু আমি লিখতে পারতাম না। অনেকের লেখা পড়তাম, প্রচুর পড়তাম। গুগলে প্রচুর জামদানি নিয়ে সার্চ করেছি, গুগলে তেমন কোনো তথ্য নাই, খুব কম আছে, যা আছে সেটা আসলে যথেষ্ট না। আর আমার মনে হয় এটা ইচ্ছা করেই দেয়া হয় না, নাকি আমি হ্যাঁ, মানে জানি না। গুগল তো খুব সহজলভ্য একটা, হ্যাঁ, আর এনিওয়ান ক্যান এডিট এনি টাইম। মানে মানুষ চাইলে যে জামদানি নিয়ে অনেক তথ্য নিতে পারে গুগলে, তেমন কোনো কিছু নেই, খুব অল্প আছে, যা আছে যথেষ্ট না। তারপর আমি সরাসরি তাঁতিদের সাথে শুরু করলাম, ওদের সাথে জামদানি যে ওয়াশটা হয়, কাটা ওয়াশ বলি আমরা, হ্যাঁ, কাটাবাস। মানে একদম দুপুর রোদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে কাটা ওয়াশ করছে, কেন করছে, কোন দিক থেকে করছে, মার কতটুকু দিল, মেডিসিন দিল কিনা, সব কিছু, সুতা, তারপর কতটুকু দিয়ে কাজ করছে, কেন করছে, কিভাবে করছে, ডানে যে বসে তাকে কি বলে, বায়ে যে বসে তাকে কি বলে, এই আস্তে 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 নিজে নিলাম তথ্যগুলো, নিজে নিলাম। কিছুটা সত্য পেয়েছি, কিছুটা তখনও ভুল ছিল আমার। তারপর কাজ করতে করতে নিজে লেখালেখি শুরু করলাম। তো বিভিন্ন গ্রুপে যখন আমি জামদানি নিয়ে লেখা শুরু করলাম, তখন আস্তে আস্তে আমার জনপ্রিয়তা বাড়তে শুরু করলো। 2-3 মাস পর মোটামুটি আমার মানে গ্রুপের পোস্টগুলোর মধ্যে আমার জনপ্রিয়তা বাড়তে শুরু করলো। মানুষ আমার পোস্ট পছন্দ করতো, লেখা পছন্দ আচ্ছা। করতো, আমার প্রোফাইলে আসা শুরু করলো। জামদানি নিয়ে অনেকের অনেক রকম দ্বিধা, যেটা দাম একটু কম অনেকে মনে করে সেটা নকল, আর যেটার দামটা বেশি সেটাই অরিজিনাল জামদানি। দামটা যখন অনেক বেশি হয়ে যায় সেটা অনেকের নাগালের বাহিরে চলে যায়। আসলে আপু ভেরিয়েশনটা কি, কিভাবে এই দামের আপ ডাউন, কোয়ালিটিটা কিভাবে ভেরি করে? ফার্স্ট আপু হচ্ছে কাজ, জামদানিতে যেমন নকশা হবে তেমন দাম হবে। এবার কথা হচ্ছে নকশা তো নর্মাল সুতায় হবে না, আচ্ছা, যত ভালো নকশা করবেন তত ভালো সুতা লাগবে। যত চিকুন সুতা হবে, যত পাতলা হবে, তত শাড়ির নকশা ভালো হবে এবং ওটার দাম তত বেশি হবে। আমি যে শাড়িটা পরেছি দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, মানে এটা হচ্ছে ডুয়েল টোন, একবার গ্রিন হচ্ছে, একবার জাম কালার হচ্ছে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু রিসেন্ট আপডেট হচ্ছে, এগুলো এখন করা হচ্ছে। এই শাড়িটা 80 কাউন্ট সুতায় করা, একদম চিকন মিহি সুতা, এই জন্য এটা কাজও বেশি হয়েছে। যদি আমরা এই শাড়ির ডিজাইনটা মানে ভারী সুতা, যেটা লাইলন সুতা যেটা আমরা বলি, নাইলন সুতা, ওটা করতে যেতাম, এই কাজটা হতো না। তখন যে কাজটা হতো সেটার দামও কম হতো। মানে মোটা সুতার শাড়ি করতে গেলে দাম কমে যাবে, ওটা নাগালের মধ্যে থাকবে। 3 থেকে 3.5-এর মধ্যে একটা হাতে বোনা শাড়ি পেয়ে যেতেই পারে। স্টার্টিং প্রাইস 3 থেকে 3 থেকে 3.5, মানে এটা হচ্ছে হাতে বোনা। এবার যদি ওই মাকুতে যে শাড়িগুলো করা হয় হাত দিয়ে টেনে টেনে, সেগুলো আরেকটু কমে আছে, আর সেগুলো কাজও কম থাকবে। আর আমার মনে হয় সেগুলো মানে না নেয়াই ভালো। জামদানির ব্যাপারটা, হাতে বোনা জামদানি মানে বেস্ট, ওটাই নেওয়া মানে উচিত। রেঞ্জটা তাহলে কি রকম, মানে হাতে বোনা জামদানির রেঞ্জটা মানে স্টার্টিং কোথায় আর কোথায় গিয়ে এটা এন্ড আপ হচ্ছে? 3.5, ওই যে বললাম 3 থেকে 3.5, 3 থেকে 3,500 এটা তো শুরু, শেষটা আসলে শেষ নেই, 5 লাখ অব্দি আছে। আমার কাছে 1-1.5 লাখ টাকার শাড়ি অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল, এবং এটা যাচ্ছে। আচ্ছা, এটা সেলও হচ্ছে। শিক্ষকতা
নাকি উদ্যোক্তা? কোন পেশাটাকে বেশি এনজয় করেন? এটা আসলে আলাদা করে বলার একেবারেই জায়গা নেই। শিক্ষকতা মহান পেশা, মানুষ গড়ার কারিগর যেটাকে বলা হয়, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসা ওই জায়গাটার প্রতি। স্টুডেন্টগুলো আমার সন্তানের মতো, যখন তাকাই অন্যরকম একটা মায়া কাজ করে, মনে হয় যে ফুলের বাগানে আমি দাঁড়িয়ে আছি, আমি একটা মালি। এটা আমার কাছে অনেক ভালোবাসার একটা জায়গা। উদ্যোক্তা হিসাবেও নিজেকে ঠিক এইরকমই মনে হয়, ফুলের বাগানে আমি দাঁড়িয়ে আছি, আমি মালি, আমি কাজ করছি। আমি অনেক বেশি আবেগ থেকে আমি কাজ করি। যারা আমাকে মোটামুটি অনেক কাছ থেকে চেনে তারা জানে যে আমি আমার কাজের প্রতি কতটা সিরিয়াস। এবং এমন অনেক হয়েছে আপু, আমি খাই না খাই, ঈদ পুজো এই সময়গুলোতে কিন্তু আমার সারা রাত জাগনা থাকতে হয়। কেন থাকতে হয়? প্যাকিং, আমাদের ডেলিভারি যাবে সেগুলোর জন্য। আর দ্বিতীয়ত মানুষ কিন্তু কেনাকাটাটা রাতেই করে। হ্যাঁ, একদম। মানে ইউএস এর যখন দিন, আমার তখন রাত। ইন্ডিয়াতে মোটামুটি আধা ঘন্টার একটা ডিফারেন্স। ডিফারেন্স, কিন্তু ওই সবাই মোরলেস ফ্রি হয়ে ফোনটা হাতে নেয় রাতের বেলায়। ম্যাক্সিমাম মানুষ একটার পর। আমি সারা দিনে যতটুকু নক না পাই, রাত 12টা থেকে তার চাইতে কয়েক গুণ নক পেতে শুরু করি। এবং আমি অনেক বেশি ভালোবেসে তাদেরকে রেসপন্স করার চেষ্টা করি। আমার মানে এই জিনিসটা যেন সে বলে যে বাংলাদেশের একজনকে আমি নক দিয়েছিলাম, মাশাআল্লাহ ব্যবহার এত ভালো। এই কথাটা যখন বলে, এটাই হচ্ছে আমার মনে হয় যে আমার দেশের জন্য একটা বিশাল প্রাপ্তি। মাঝে মাঝে অনেকে বলে, দিদি তোমাকে এত ডিস্টার্ব করছি, তুমি একটু বিরক্ত হচ্ছ না? ওরা তো ভয়েস দিচ্ছে, ওরা ভয়েস মেসেজ দিলেও কিন্তু আমি টাইপ করে দিচ্ছি, যাতে আমার ভয়েসটা ওর বুঝতে বা কষ্ট না হয়, ওর পাশে কারো ডিস্টার্ব না। একদম, মানে আপনি এই যে পেশাটাতে নিয়েছেন, এই পেশাটাকে আপনি কতখানি মানুষকে সার্ভ করতে পারছেন, কতখানি সেবায় রূপান্তর করছেন। চমৎকার চমৎকার বিষয়। কাস্টমারদের সাথে নিশ্চয়ই আপনার অনেক অনেক গল্প আছে যেগুলো আপনাকে ইমোশনালি ইন্সপায়ার করে, যদি কিছু শেয়ার করেন। আমার ইন্ডিয়াতে প্রায়ই যাওয়া হয়, মাঝে মাঝেই যাওয়া হয়। ম্যাক্সিমাম ইন্ডিয়ার গল্পই বলছি। হ্যাঁ, তো ইন্ডিয়ার কিছু কাস্টমার আছে, দিদি শাড়িটা কুরিয়ারে নেবো না, আমি তোমার হাত থেকে নেবো, তোমার সাথে দেখা করব। কিছু না, 95% মানে তাদের আবদার আমার সাথে দেখা করবে। এবং আমি আমার প্রোফাইলে পোস্টও করি, ওরা যখন আমার সাথে দেখা করতে আসে, আমি তো বাংলাদেশ থেকে যাই, লাগেজের একটা ব্যাপার থাকে, আমি আসলে কিছু নিয়ে যেতে পারি না কারোর জন্য। আচ্ছা, ওইরকম কিছুই আমি নিয়ে যেতে পারি না, আমার অনেক মনে চাই নিয়ে যাই গিফট টিফট। এরা আমাকে এত গিফটস দেয়, প্রত্যেকবার আমি পোস্টও করি যে আমার ব্যাগ ভরে যায়। যারাই আমার সাথে দেখা করতে, ওরা আমার সাথে দেখা করতে আসে, ওরা আমার জন্য গিফটস নিয়ে আসে। আসামের ওড়না খুব ফেমাস, আসাম ওদের সিল্ক বুননটা অনেক, সেই ওড়না পর্যন্ত আমার কাছে আছে, আমি গিফট পেয়েছি। কেউ হয়তো হাতে একটা শোপিস বানিয়েছে, কেউ চকলেটস, কেউ মিষ্টি, ওদের ওখানে নাকুরের মিষ্টি খুব ফেমাস, ম্যাঙ্গো সন্দেশ খুব ফেমাস। দেখেন আমি এগুলো সব গিফট পেয়েছি। এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি। আপনি আপনার অর্থ দিয়ে যে কোনো কিছু কিনতে পারেন, হ্যাঁ। সেটা শুধু আপনি পণ্যটা পাচ্ছেন, কিন্তু যখন আপনি গিফট হিসেবে সেটা পাচ্ছেন, পণ্যের সাথে ভালোবাসা, মমতা সবকিছুই জড়ানো। আমাকে এসে জড়িয়ে ধরবে তারা। আমার মানে মাসিমাদের কথা আগে বলি, মাসিমাদের পূর্বপুরুষ হচ্ছে বাংলাদেশের, তো ওনাদের মনে হয় আমার প্রতি ভালোবাসা আরো বেশি। তো এই কারণে না, আপনি অনেক ফরচুনেট। এই কারণে মাসিমারা মাঝে মাঝে আমাকে দেখতে আসে, আমার কপালে চুমু খাচ্ছে, আমার হাতটা বারবার ধরে দিচ্ছে, মানে বাংলাদেশের মানুষ, তুমি একটু বাংলাদেশের ভাষায় কথা বলো। মানে ওনারা চায় যে আমি একদম ওদের যে লোকাল ভাষা সেই ভাষায় কথা বলবো। তো ওই দিন এক দাদার সাথে দেখা হলো, দিদি ওনার হাজবেন্ডকে সাথে নিয়ে এসেছে। দাদা বললো আপনাকে দেখবো, এই জন্য এসেছি। আমার বাবা তো মানে অনেক বলে বাংলাদেশের কথা, আমাগো সময় তো এইরকম আসিল, মানে সে এই ভাষাটা বলে বললো যে আপনি একটু এই ভাষায় কথা বলেন। এটা মানে এই যে আমার প্রতি তাদের ভালোবাসা, তাদের পূর্বপুরুষ বাংলাদেশে ছিল বলে তাদের বাংলাদেশের প্রতি অগাধ ভালোবাসা, এত ভালোবাসা মানুষের প্রতি থাকাটা আসলে আমি ব্লেসড, আমি বলবো যে ব্লেসড। শুধু তাই না, ইউএসএ আমার একটা ইন্ডিয়ান ক্লায়েন্ট আছে, প্রচুর গল্প হয়। জানো আজকে আমি এই শাড়ি পরবো, আমি এখানে আসার সময় বলছিল, আচ্ছা আমি বিজয়া দশমীতে ওই সাদা জামদানিটা পরতে চাচ্ছি, বলো তো কেমন হবে। তো ওদের সাথে আমার সম্পর্কটা এরকম। ও আমাকে বলছিল এইবার আমি ইন্ডিয়া যাওয়ার সময় তোমার জন্য মাইকেল কোর্সের ঘড়ি নিয়ে যাব। খুব খুব ভালো। মানে আমি নিজেই খুব অবাক হয়ে গেলাম যে আমি তো আসলে ওইরকম কেউ না, ইন্ডিয়াতে সে আসবে, সে আমার জন্য গিফটস নিয়ে আসবে। এটা আসলে ভালোবাসা, মানে গিফটটা অলওয়েজ টোকেন অফ লাভ। এবং পুজোতে কিন্তু আমি গিফট পাই। লাস্ট রমজানে
আমার দিদি আর দাদা আছে ওখানে। উনি দিদি দাদা বলতে মানে আমার মনে হয় যে সে আমার বড় ভাই এরকমই। সে আমাকে এত স্নেহ করে তারা দুজন। ইন্ডিয়াতে গেলে তাদের সাথে আমার মোটামুটি বেশ ভালো সময় কাটে। ঈদে সে আমার জন্য অরিজিনাল সিল্কের শাড়ি, আমার হাজবেন্ডের জন্য পাঞ্জাবি, আমার মেয়ের জন্য ড্রেস সব কিনে, এবং আমাদের জন্মদিনেও আমরা গিফট পাই। মানে এদের কাছ থেকে, কাস্টমার কাছ থেকে আমরা গিফট পাচ্ছি। মানে কাস্টমার, আপনার যে কাস্টমার গ্রুপটা এটা হ্যাঁ। আপনার ফ্যামিলি, মানে হ্যাঁ। ইউ হ্যাভ মানে অনেক বড়, অনেক লার্জ একটা ফ্যামিলি। মানে এরা আমি কি শুনেছিলাম, কি দেখেছিলাম, কি ভেবেছিলাম সেটা সবকিছুর ঊর্ধ্বে যে এদের আমার প্রতি এত বিশ্বাস, এত ভালোবাসা, এবং প্রত্যেকে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করে শাড়ি নিচ্ছে। একটাও কিন্তু মানে বাংলাদেশ থেকে কিন্তু কন্ডিশনে কোনো শাড়ি যাচ্ছে না। আচ্ছা, সব অ্যাডভান্স পেমেন্ট, ফুল অ্যাডভান্স পেমেন্ট করে শাড়ি নিচ্ছে। একটু লেট হলে আরে কোনো ব্যাপার না, আমি জানি শাড়ি চলে আসবে, তুমি বলেছো ভালো হবে। মানে তাদের কাছ থেকে এই কমপ্লিমেন্টগুলো যে আমি পাই, এটা আমার অনেক বড় শক্তি, মানে ভিটামিনের মতো কাজ একদম করে। একদম, মানে এই বিশ্বস্ততার জায়গায় পৌঁছানোটা অনেক বড় একটা শক্তি। মানে একজন উদ্যোক্তা হিসেবে এটা মনে হয় আপনার সবচেয়ে বড় প্রাপ্তি। জি আলহামদুলিল্লাহ। আপু, আমি সম্প্রতি শুনেছি দিদি নাম্বার 1 থেকেও আপনাকে কল করা হয়েছে, সেই বিষয়টা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। 2023-এ আমি যখন হচ্ছে ইতে যাই, প্রথম ফার্স্ট আমি যেটা করি এক্সিবিশন বা মেলা, সেখানে দিদি নাম্বার 1-এর অডিশন চলছিল। আচ্ছা, তো যে অডিশন দাদা নিচ্ছিলেন, উনি পরপর বারবার আমার কাছে আসছে, এসে বলছে যে তুমি একটু আসো না, তোমার সাথে কথা বলি। কিন্তু আমি এত ব্যস্ত ওইখানে, মানে আমার এত মানে সেল হচ্ছে ওই টাইম, ওই জায়গাটা, মানে বুঝতেই পারছেন যে সেল হচ্ছে ওই জায়গাটা ছেড়ে আসলে আমি উঠতে পারবো না। তো তাকে কয়েকবার ঘোরানোর পর দিন তো আমি একটু সময়ের জন্য গেলাম। দাদা বলছে তোমার ফোন নাম্বারটা দাও। দিলাম, তুমি দিদি নাম্বার 1-এ চলে আসবে, কবে আসবে আমাকে জানাও। তো আমি বললাম যে এখন তো আমি এক্সিবিশন করতে এসেছি, এই সময় তো আমি করতে পারছি না। মানে তারা আপনাকে কল করেছে, মানে কোন, এটা হচ্ছে সরাসরি যখন বললো, আচ্ছা, মানে সরাসরি সরাসরি বলেছে, মানে কোন রকমের কোনো অডিশন ছাড়া? না, তখন কোনো অডিশন কিচ্ছু না। তুমি কিভাবে তোমার বিজনেসটা স্টার্ট করেছো, তুমি কি কি করেছো, আর যা করতে হয় আমরা বলে দেবো, আমরা শিখিয়ে দেবো। আর আমি তো আসলে আপু টিভি ওইভাবে দেখি না। দিদি নাম্বার 1 শোটা আমার খুব কম দেখা হয়েছে। তবে আমার ঘরে তো মানে এটা আমার শাশুড়ির কাছে এটা বাংলাদেশের ঘরে ঘরে খুব মানে প্রচলিত আমি একটা তো অনুষ্ঠান। মানে গান আমার মুখস্থ। দিদি নাম্বার 1 আমার শাশুড়ি এবং আমার মেয়েকে টেনে নিয়ে বসাবে, বসে দেখবে। তো বাংলাদেশে এসে যখন জানালাম যে আমাকে তো এরকম এরকম বলেছে, তারা আমার চেয়ে বেশি এক্সাইটেড যে তুমি দিদি নাম্বার 1-এ যাবে। একদম। নতুন যারা উদ্যোক্তা হতে চায় তাদের আপনি কি পরামর্শ দিবেন? জানতে হবে এবং প্রচুর ধৈর্য রাখতে হবে, প্রচুর বাজে কথা শুনতে হবে। ব্যাপার না, মানে বাজে কথা তো কিছুই না। বাজে কথা শুনলে ওটা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে নিতে হবে। প্রচুর ধৈর্য রাখতে হবে। প্রথম একটা বছর মনে করতে হবে যে ইনভেস্টমেন্ট নিজেকে গড়ার জন্য। আমরা যেমন কোনো কিছু গাছ লাগানোর পর পানি দেই, সেখানে ভালো একটু মাটি দেই, সার দিই, গাছটা বড় হবে, ফল দেবে, ঠিক ওই রকম উদ্যোগটাও এরকম। উদ্যোগটা শুরু করার পরেই যদি আমরা ফল চাই বা হচ্ছে অনেক সেল হবে, ধুমধাম সেল হয়ে সব শেষ হয়ে যাবে, এটা চাইলে আমার মনে হয় হতাশই হতে হবে। যদি ধৈর্য ধরে লেগে থাকা যায়, আমি যখন শুরু করেছিলাম অনেকেই শুরু করেছিল, তাদের 100 জনের মধ্যে 5 জন টিকে আছে, 95 জন নেই। তো যদি ধৈর্য ধরে লেগে থাকে আমার মনে হয় পারবে, এবং পারতে হবে। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জামদানি রাজ্যের রাজকন্যা আমাদের রোশনাইতে এসে আলোকিত করবার জন্য। আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ, রোশনাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই যে আমাদের অনুভূতিগুলো তুলে ধরছেন, আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন, এত ভালোবাসা দিচ্ছেন, এত বেশি সম্মানিত হচ্ছে আপনাদের জন্য, এবং আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনাদের প্রতি।